নমস্কার, শুরু করছি পলিটিক্স। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। মুখ্যমন্ত্রীর আশ্বাসের কোনো কমতি নেই। সব রকমভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন চাকরিহারাদের পাশে রাজ্য সরকার রয়েছে। কিন্তু প্রশ্ন এই, কতটা আশ্বস্ত হচ্ছেন চাকরিহারারা? তাদের তরফেও আন্দোলনের তো কোনো কমতি নেই। যদিও এসবের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশেই। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকেও চাকরিহারাদের স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর। যদিও মমতার কথায় আশ্বস্ত নন চাকরিহারারা, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে স্কুল শিক্ষা কমিশনারের পক্ষ থেকে ডিআইদের চিঠি দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় 26,000 চাকরি বাতিল। তারপর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। চলছে চাকরিহারাদের বিক্ষোভ, আন্দোলন, অবস্থান। 21শে এপ্রিল ডেডলাইন বেরিয়েছে। শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মতো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। তারই প্রতিবাদে সোমবার থেকে এসএসসি ভবনের সামনে ধর্ণা চাকরিহারা শিক্ষকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্লোগান। মঙ্গলবার চাকরিহারাদের সেই বিক্ষোভের ঝাঁঝ বাড়ে আরো কয়েক গুণ। বিক্ষোভ, আন্দোলন, ধর্ণা, এসএসসি ভবন ঘেরাও, অবস্থানে অনড় চাকরিহারারা। আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা আর কিচ্ছু চাই না। আমরা যোগ্য প্রার্থী, আমরা কোনো অন্যায় করিনি। কারণ সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী ভয় পান, সেই মিরর কপি যেন প্রকাশ করে দেন। যতক্ষণ না শুরু হচ্ছে আমরা এসএসসি অফিস ঘেরাও করে রাখবো। সোমবার চাকরিহারাদের বিক্ষোভের মাঝে বিবৃতি দেন কমিশনের চেয়ারম্যান। জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে এসএসসি। তবে কি তালিকা প্রকাশ হবে না? যোগ্য অযোগ্য আলাদা হবে না? বিক্ষোভরত চাকরিহারারা যখন এই প্রশ্ন তুলছেন, তখনই সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়ে দিলেন কোনো তালিকা প্রকাশ হবে না। এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের। কোনো তালিকা প্রকাশ করা, এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয়, তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। চাকরিহারাদের নয়া শর্ত, হয় যোগ্যদের তালিকা, নয় অযোগ্যদের বরখাস্ত। নিজেদের অবস্থান থেকে কিছুটা সরেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এখন তাদের দাবি, তালিকা যদি এসএসসি প্রকাশ না করে, তাহলে যেন কমপক্ষে তারা যারা অযোগ্য, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যাদেরকে সিবিআই অযোগ্য বলে যে তালিকা দিয়েছিল, সেই অনুযায়ী তাদেরকে যেন অবিলম্বে বহিষ্কার বা টার্মিনেশন লেটার জারি করে এসএসসি। চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর। এর আগেও চাকরিহারাদের স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকেও এই একই বার্তা মুখ্যমন্ত্রীর। যদিও মমতার কথায় আশ্বস্ত নন চাকরিহারারা। কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান, এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। আমরা আর কত আমরা প্রতিশ্রুতি নিয়ে আমরা আন্দোলন প্রত্যাহার করব। এতদিন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? এতদিন কেন ভাবেননি এটা নিয়ে? এতদিন তো ভাবতে হয়েছে। বিক্ষোভের মাঝেও কখনো কখনো সুর নরম চাকরিহারাদের। ঘেরাও থাকলেও আচার্য ভবনে খাবার ওষুধ না আটকানোর সিদ্ধান্ত নেন তারা। চেয়ারম্যান অসুস্থ হলে জটিলতা বাড়বে, তাই শান্তিপূর্ণ কৌশলে আন্দোলনের সিদ্ধান্ত শিক্ষকদের। এদিকে এসএসসি ভবনের বাইরে আন্দোলনের আবহে মধ্যশিক্ষা পর্ষদের ভিতরেও বিক্ষোভের আঁচ। সোমবার থেকে অবস্থান ও আমরণ অনশনে 8 জন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি অনশনকারীদের। কোন পথে আন্দোলন? যোগ্য অযোগ্য বাছাই কিভাবে? চাকরিহারাদের পরবর্তী কর্মসূচি বাকি। মুখ্যমন্ত্রীর কথা মতো স্কুলে যাবেন, নাকি আন্দোলন, বিক্ষোভ, অনশনের পথেই হাঁটবেন, উঠছে প্রশ্ন। যদিও ইতিমধ্যে ডিআইদের চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর। যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের চিঠি শিক্ষা দপ্তরের। 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। কলকাতা টিভি।
ভোট আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিকের হিসেবে সে কথা থাকবে না, এ হতেই পারে না। যদিও এই মুহূর্তে রাজ্য সরকারকে ঘিরে প্রশ্ন উঠছে একের পর এক, কিন্তু এও তো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন লড়াই কিভাবে করতে হয়। আর তাই বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে দাঁড়িয়ে মেদিনীপুরে জেলা স্তরের প্রশাসনিক সভাকে কার্যত রাজনৈতিক বার্তা মঞ্চে পরিণত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠ থেকে চলমান সব বিতর্কে কড়া জবাব তো দিলেনই, সেই সঙ্গে উদ্বোধন করলেন একাধিক প্রকল্পের, শিলান্যাস করলেন ভবিষ্যতের পরিকাঠামোর। কিসের জন্য? দোষটা কারা করলো? দুর্নীতি কারা করলো? সিস্টেমেটিক ফ্রড একটা। যোগ্য অযোগ্যের লিস্ট ছাড়া আর কোনো কিছুতেই এখন শান্তি। চাকরি বাতিলের ধাক্কায় বিপন্ন বহু যোগ্য প্রার্থী, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর। সরাসরি নাম না করে ফের নিশানা করলেন বামপন্থী আইনজীবীদের দিকে। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। ওয়াকফ সংশোধনী বিল ঘিরে উত্তাল মুর্শিদাবাদ। অশান্তির আবহে বিরোধীদের প্রশ্ন, সেখানে মুখ্যমন্ত্রী এখনো কেন যাননি? মেদিনীপুরের সভা থেকে উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদে যাবেন তিনি। অভিযোগ করলেন বহিরাগতদের মদতে স্থানীয় কিছু মানুষকে সামনে রেখে ছড়ানো হয়েছে পরিকল্পিত অশান্তি। স্পষ্ট হুঁশিয়ারি, এই চক্রান্তের পর্দা খুব শিগগিরই ফাঁস হবে। মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে, ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব। চাকরি বা ওয়াকফ সীমাবদ্ধ থাকেননি মুখ্যমন্ত্রী। নিশানায় শিল্প নিয়ে বিরোধীদের নেতিবাচক রাজনীতিও। স্পষ্ট ভাষায় বললেন, শিল্পকে গল্প বানালে চলবে না। উন্নয়নের সপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি উদ্বোধন করলেন পূর্ব ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। 112.5 মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পে ব্যয় 750 কোটি টাকা। সভামঞ্চ থেকে এই ঘোষণা, প্রায় 8 লক্ষ মানুষ মঙ্গলবার সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা পেয়েছেন। প্রশাসনিক পরিসংখ্যানের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যে জোর ছিল প্রতিটি মানুষের সঙ্গে সরকারের সংযোগে। রাজ্যের অস্থির পরিস্থিতির মাঝে মুখ্যমন্ত্রীর জেলা সফর। প্রশাসনিক সভার ব্যানারে হলেও মেদিনীপুর কলেজ মাঠ যেন মঙ্গলবার হয়ে উঠেছিল মুখ্যমন্ত্রীর কৌশল ঘেরা কণ্ঠে বিরোধীদের জবাব দেওয়ার সবচেয়ে উপযুক্ত মঞ্চ। বিরোধীদের একের পর এক আক্রমণের জবাব দিলেন সোজা সাপটা ভাষায়। উন্নয়নের আশ্বাসে রাখলেন তৃণমূলের পাল্টা বার্তাও। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নেতার কথা ব্যক্তিগত, বিজেপি চুপ থাকবে কত? হ্যাঁ, এই কায়দাতেই চলছিল বেশ। সাংসদ মন্ত্রীরা নিজেদের মতো করে বিতর্কিত মন্তব্য করছিলেন, জাতি বিদ্বেষের বিষ ছড়াচ্ছিলেন, আর বিজেপি বলছিল এসব কথা ওদের ব্যক্তিগত, দলের নয়। কিন্তু এই একই ছকে আর কতদিন চলে? আর তাই নিশিকান্ত দুবেকে নিয়ে এবার ফাঁপড়ে বিজেপি। সুপ্রিম কোর্টের বিচারপতির সমালোচনা করে বিতর্কে জড়িয়েছেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত। অগত্যা প্রয়াত ইন্দিরা গান্ধীকে ঢাল করে পরোক্ষে দলীয় সাংসদের হয়ে সওয়াল শুরু করলো বিজেপি। অর্থাৎ ইন্দিরা গান্ধী যদি ভুল করে থাকেন, তাহলে সেই ভুল বিজেপিও করেছে, নাকি ইন্দিরা গান্ধীও ঠিক করেছিলেন, বিজেপিও ঠিক করেছে? কি বলতে চাইছে বিজেপি? গত শতকে 7-এর দশকে জরুরি অবস্থার প্রেক্ষিতে নিয়োজিত শাহ কমিশনের বিরুদ্ধে ইন্দিরার বক্তব্যের ভিডিও ক্লিপিংস সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অমিত মালভিয়া। জরুরি অবস্থায় প্রশাসনিক ক্ষেত্রে যে বাড়াবাড়ি হয়েছিল তা নিয়ে পরবর্তী জনতা সরকার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তীলাল ছোটেলাল শাহের নেতৃত্বে 1 সদস্যের তদন্ত কমিশন গঠন করে। সেই শাহ কমিশনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইন্দিরা।
কংগ্রেসের মুখ বন্ধ করতে ওই ভিডিও ভরসা গেরুয়া শিবিরের। কিন্তু কংগ্রেসের মুখ তো বন্ধ হলো, মানুষের মুখ বন্ধ করা যাবে কি? 1975 সালের জুন মাসে দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জরুরি অবস্থার প্রতিবাদ করে বেশ কিছু রাজনীতিক গ্রেফতার হন। পুলিশি বর্বরতা ও দুর্নীতি নিয়েও অভিযোগ উঠেছিল ইন্দিরার সরকারের বিরুদ্ধে। জরুরি অবস্থা অবসানের পর 1977 সালে ইন্দিরা তথা কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারতের প্রথম অকংগ্রেসি সরকার মোরারজি দেশাইয়ের জনতা পার্টির সরকার গঠিত হয়। জরুরি অবস্থায় প্রশাসনিক ক্ষেত্রে যে বাড়াবাড়ি হয়েছিল তা নিয়ে তদন্তে জনতা সরকার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তীলাল ছটিলাল শাহের নেতৃত্বে 1 সদস্যের কমিশন গঠন করে। সেই কমিশন গঠন ও বিচারপতির এখতিয়ার নিয়ে প্রকাশ্যে কড়া সমালোচনা করেন তৎকালীন ইন্দিরা। 1980 সালে ক্ষমতায় ফেরেন তিনি। সেই সময় শাহ কমিশনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইন্দিরা। দেশের রাজনৈতিক পরিমণ্ডলে কি হচ্ছে তা বিচারপতি শাহ জানবেন কি করে? ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করার কাজ চলছে তা বুঝে ফেলা বিচারপতির পক্ষে সম্ভব? আর যদি তাই হয় তাহলে কিসের গণতন্ত্র? সংসদীয় নির্বাচন ব্যবস্থা তুলে দেওয়া হবে কি? তাহলে রাজনৈতিক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর দরকার কি? সেই সময় ইন্দিরার ওই বিবৃতির কড়া সমালোচনা হয় রাজনৈতিক মহলে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরার সেই বিতর্কিত বক্তব্যের ক্লিপিংস এখন সমাজ মাধ্যমে ছড়িয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত নরেন্দ্র মোদী অমিত শাহের বেশ আস্থাশীল নেতা। সাংসদ পদ থেকে সপ্তদশ লোকসভায় তৃণমূলের মহুয়া মৈত্রকে বহিষ্কারে মোদী শাহ নিশিকান্ত দুবেকে কাজে লাগিয়েছিলেন। কিন্তু দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশের প্রেক্ষিতে যে ভাষায় নিশিকান্ত সমালোচনায় সরব হন তাতে আদালত অবমাননার সমূহ সম্ভাবনা। তাই তড়িঘড়ি দলের ওই সাংসদের বক্তব্য থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে সভাপতি জেপি নাড্ডা তাঁকে সেন্সর করে সমাজ মাধ্যমে জানিয়ে দেন। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। প্রধান বিরোধী দল কংগ্রেস নিশিকান্ত ইস্যুতে গোটা শাসক দলকেই নিশানা করে চাপে ফেলে দেয়। সেই চাপ মুক্ত হতে প্রায় অর্ধ শতক আগের ঘটনা তুলে এনেছে বিজেপি। প্রয়াত কংগ্রেস সভানেত্রী তথা প্রধানমন্ত্রীর করা বিতর্কিত মন্তব্যকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে নিশিকান্ত বিতর্ক ধামাচাপা দিতে ব্যগ্র হয়ে পড়েছে মোদী শাহর দল। কলকাতা টিভি। এই রাজ্যে আরএসএস এর দাপাদাপি বেড়েছে খুব বেশি দিন নয়, কিন্তু কথা হলো সেই দাপাদাপি বেড়েই চলেছে। বামেরা বিজেপি আরএসএস সংঘ পরিবারের বিরুদ্ধে নানা কথা বলেন, অথচ বাম শাসিত কেরালেও আরএসএস বাড়ছে হু হু করে। বোঝাই যাচ্ছে হিন্দুত্ববাদীদের পালে হাওয়া লাগছে নানা দিক থেকে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গর্ব করতে পারে যে রাজ্য, সেখানেও কিন্তু হিন্দু হাওয়া পাক খেতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে আরএসএস এর সাম্প্রতিক কর্মসূচি সে কথাই প্রমাণ করছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের গ্রামে গ্রামে হিন্দু ধর্মীয় সম্মেলনের কর্মসূচি নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। এই কর্মসূচিতে সরাসরি যুক্ত থাকবে বিজেপি সহ সংঘের অন্যান্য শাখা সংগঠন। প্রত্যেক সম্মেলনে মহারাজ, সাধু ও ধর্মীয় নেতাদের হাজির করে হিন্দু ধর্মের গুরুত্ব এবং হিন্দুত্ব আদর্শ তুলে ধরার ওপর জোর দেওয়া হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের গ্রামে গ্রামে 300টি হিন্দু সম্মেলনের কর্মসূচি নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই কর্মসূচিতে সরাসরি যুক্ত থাকবে বিজেপি সহ সংঘের অন্যান্য শাখা সংগঠন। বিজয়া দশমীতে আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠান সংগঠিত হচ্ছে, যার অঙ্গ হিসেবে সংগঠিত হবে এই হিন্দু সম্মেলনগুলিও। সংঘের নির্দেশ, জানুয়ারি 26-এর মধ্যে এইসব হিন্দু সম্মেলন সম্পূর্ণ করতে হবে। প্রত্যেক সম্মেলনে মহারাজ, সাধু ও ধর্মীয় নেতাদের হাজির করে হিন্দু ধর্মের গুরুত্ব এবং হিন্দুত্ব আদর্শ তুলে ধরার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ অতিথিদের মধ্যে আছেন স্বঘোষিত বাবা ধীরেন্দ্রনাথ শাস্ত্রী এবং রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত সাধুরা। মূল লক্ষ্য ভোটের আগে হিন্দু ভোটকে একত্রিত করা। ধীরেন্দ্রনাথ শাস্ত্রী নাকি বসিরহাট জেলাতেও সফরে যেতে পারেন। বসিরহাট একটি সংখ্যালঘু প্রধান লোকসভা কেন্দ্র। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলায় বুদ্ধিজীবী সম্মেলনের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে প্রশ্নোত্তরের ব্যবস্থা রেখে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, নাগরিক পরিষেবা এসব গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মানুষের দৃষ্টি সরিয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে
ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি এবং সংঘ পরিবার। সমালোচকদের বক্তব্য, জনজীবনের আসল সমস্যা নিয়ে আলোচনা না করে ধর্মীয় সম্মেলনের আড়ালে বিভাজনের রাজনীতি করছে এই শিবির। এখন দেখার বিষয় এই কর্মসূচি আদৌ হিন্দু ভোটে কতটা প্রভাব ফেলতে পারে। কলকাতা টিভি। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, যাকে নিয়ে একদিন এই বাংলারই কবি লিখেছিলেন, লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। সত্যি ভ্লাদিমির লেনিন এক আশ্চর্য ব্যক্তিত্ব। শুধুই বিপ্লববাদী এই লেনিনের পরিচয় নয়, তিনি স্বপ্ন দেখতেন, তিনি কবি। তাঁর লাইব্রেরিতে পাওয়া গেছে রবীন্দ্রনাথের ন্যাশনালিজম নিয়ে লেখাপত্র। সাইবেরিয়ায় নির্বাসনের সময় লেনিনের সঙ্গে ছিল মূল জার্মানে লেখা মহাকবি গেটের ফাউস্ট। কিন্তু এসব কিছুর পরেও অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজ সেই লেনিনের জন্মদিন, কিন্তু আজ দুনিয়া জুড়ে এক নয়া রূপ নিয়েছে পুঁজিবাদ, যেখানে ট্রাম্পকে পথ দেখান কোনো বিপ্লবী বা দার্শনিক নন, বিশ্বের সেরা ধনকুবের এলন মাস্ক, অথবা ভারতে মোদির ঘনিষ্ঠতম গৌতম আদানি। বিশ্বে বাড়ছে বৈষম্য, সম্পদের অর্ধেকের বেশি কয়েকজন অতি ধনীর হাতে। যুদ্ধ, মহামারী, অন্যায়, কম বেতন তথা আয় আজ নিত্য সঙ্গী। লেনিনের নানা তত্ত্বে আজ মিলবে মুক্তির সন্ধান। লেনিনকে কি নতুনভাবে জানার সময় হয়েছে আমাদের? লেনিন বলেছিলেন, পুঁজিবাদে মানব মুক্তি নেই, চাই পুঁজিবাদ পরবর্তী ব্যবস্থা। একে তিনি সমাজতন্ত্র বলেছেন, মার্কসের দেখানো পথে। 1917 সালে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব তথা সমাজতন্ত্র। তারপরে অল্পকালই বেঁচেছিলেন তিনি বলেছিলেন, দুনিয়ার দুই ভাগ, ধনী দুনিয়া ও গরিব দুনিয়া। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী লেনিনের ধারণার পুনরুত্থান ঘটছে। আর্থিক সাম্য, সকলের সমান সুযোগ, শিল্প সংস্কৃতির বিকাশের পক্ষে লেনিন। কবি সুকান্ত লিখেছিলেন, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। সেসব দিন আর নেই, লেনিনকে তাই ফিরে দেখা দরকার। 1925 সালের ডিসেম্বর মাস কানপুরে হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম কনফারেন্স। মানবেন্দ্র রায়, মুজাফর আহমেদ, সচ্চিদানন্দ ঘাটের হাত ধরে গড়ে উঠেছিল ভারতের কমিউনিস্ট পার্টি। এই 1925 সালেই সেপ্টেম্বর মাসে হিন্দু মহাসভা ভেঙে তৈরি হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। পথ চলা শুরু একই বছরে। লালকেল্লায় কমিউনিস্ট পার্টি ওড়াতে চেয়েছিল লাল ঝান্ডা, আর উল্টো দিকে হিন্দুত্ববাদী আরএসএস গেরুয়া পতাকায় ঢাকতে চেয়েছিল দিল্লির রাজপথ। আজ 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আরএসএস তার সব এজেন্ডায় পূরণ করার পথে। রাম মন্দির থেকে 3 তালাক, 370 ধারা থেকে এখন ইউনিফর্ম সিভিল কোড। হিন্দু রাষ্ট্রের লক্ষ্যে প্রতিদিন স্বৈরাচারের রাস্তায় এগিয়ে চলেছে আরএসএস আর বিজেপি। কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি, একটা সময় ছিল যখন বলা হতো রোটিকে লিয়ে লাল ঝান্ডা, রাজাকে লিয়ে কংগ্রেস, অর্থাৎ গরিব খেটে খাওয়া মানুষের হকে লড়াই লড়বে লাল ঝান্ডায়। কিন্তু আজ 3 রাজ্য থেকে জাতীয় স্তরে একটি রাজ্যে এসে থেমেছে কমিউনিস্ট পার্টির অস্তিত্ব। ভোগবাদের দুনিয়ায় সবার জন্য ভাতের বদলে জাতের লড়াই এগিয়ে গেছে। মানুষ সবার আগে নিজের কথা ভাবতে চায় এখন। হাতের ফোন থেকে বাজারের থলি, সবটাই নিয়ন্ত্রণ করছে পুঁজিবাদ। আজকের সময় ও সমাজ লেনিনের সময় থেকে হাজার গুণ জটিল। বারবার সাম্প্রদায়িকতা, উগ্র জাতীয়তাবাদের ফাঁদে পড়ে যাচ্ছেন মেহনতি মানুষ। সেই মানুষের চেতনা ফিরবে কিভাবে? একমাত্র নন, লেনিন কি সেই পথ সন্ধানে অন্যতম আলোকবর্তিতা? কলকাতা টিভি। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ফের উপত্যকায় জঙ্গি আতঙ্ক। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের ভাইসরানে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা, জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 27 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন নিরাপত্তা রক্ষীরা। তড়িঘড়ি কাশ্মীরে পৌঁছেছেন উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরের মাঝেই এই হামলার ঘটনা। জঙ্গি হামলায় কড়া পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।
2019-এর 5ই আগস্ট 370 ধারা বিলোপের পর যখন বারবার কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনার দাবি করছে বিজেপি, তখন আবারও এই ঘটনা কেন্দ্রের দাবিকে নস্যাৎ করে দিচ্ছে। পুলওয়ামার ঘটনার পর এখনো পর্যন্ত তার রিপোর্ট দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। 2024-এ লোকসভা নির্বাচনের পর জুন মাসে যখন লোকসভার ফলাফল ঘোষণা হয়, তারপরেও একটি বাসে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা, যাতে অন্তত 10 জনের মৃত্যু হয়েছিল। ফলে মাত্র 8 মাস আগেই হামলা হয়েছে, তারপর ফের হামলা হলো কাশ্মীরে। পর্যটকদের মধ্যে আতঙ্কের স্মৃতি বারবার ফিরে আসছে। ঋত্বিক ঘটক বলেছিলেন, ভাবা প্র্যাকটিস করো। কথাটা খুব সিরিয়াসলি নিয়েছেন যোগগুরু রামদেব। কিভাবে জানলাম? কারণ উনি এত ভালো ভাবেন যে সর্বতেও ধর্ম বা সর্বতেও জিহাদ খুঁজে পান। ঘটনা হলো, সম্প্রতি পতঞ্জলি ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে গিয়ে তার প্রতিদ্বন্দ্বী সংস্থার নির্দিষ্ট পণ্যের নাম না করে যোগগুরু বলেন, হামদর্দের জনপ্রিয় পানীয় রুহ আফজা থেকে যে আয় হয় তা মসজিদ ও মাদ্রাসা তৈরিতে ব্যয় হয়। গল্পটা বেশ সন্দেহজনক লাগে হামদর্দের। তারা মামলা ঠুকে দেয়, আর সেই মামলাতেই বিতর্কিত মন্তব্যের জন্য যোগগুরু রামদেবের তীব্র সমালোচনা দিল্লি হাইকোর্টের। তার বক্তব্যকে সমালোচনা করে আদালত বলেছে, এটা আদালতের বিবেককে ধাক্কা দেয়। আদালতের রায়ের পরেই ডিগবাজি যোগগুরু রামদেবের। আদালতের ধাক্কা খেয়ে তার ব্যবসায়িক প্রতিপক্ষ শরবত নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে যাবতীয় পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিলেন যোগগুরু। চুপচাপ নিশ্চিন্ত মনে একটু শরবত খাওয়া যাবে না? সেখানেও ধর্ম? এ কি রে বাবা! ধর্মশিক্ষা ও দেহচর্চার পাশাপাশি পতঞ্জলির নামে বিস্তর ব্যবসা রয়েছে রামদেবের। শরবত রয়েছে তার মধ্যে। মাসখানেক আগে পতঞ্জলির ব্যবসায়িক প্রতিপক্ষ এক শরবত নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুভাষণ উগরে দেন ধর্মগুরু রামদেব। এই সংস্থা শরবত বিক্রির টাকা দিয়ে মাদ্রাসা ও মসজিদ তৈরি করে বলে অভিযোগ করেন রামদেব। আর তাই ওই শরবত কেনা উচিত কিনা প্রচ্ছন্নে হিন্দুদের উদ্দেশ্যে সেই প্রশ্নই তোলেন পতঞ্জলি মালিক। পাশাপাশি তার সংস্থার শরবত কিনলে সেই টাকায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে बोले सवाल रामदेवेर। शरबत के नाम पर एक कंपनी है जो शरबत तो देती है, लेकिन वो शरबत से जो पैसा मिलता है उससे मदरसे और मस्जिदें बनवाती। ठीक है, उनका मजहब है, लेकिन आप यदि वो शरबत पिएंगे तो मस्जिद और मदरसे बनेंगे। और पतंजलि का गुलाब का शरबत पीते हैं आप, ये शरबत पिएंगे आप तो गुरुकुल बनेंगे, आचार्य कुलम बनेगा, पतंजलि विश्वविद्यालय, भारतीय शिक्षा बोर्ड आगे बढ़ेगा। रूह अफ़ज़ा वालों ने, अब हमने तो किसी का नाम बोला नहीं, अब रूह अफ़ज़ा वालों ने शरबत जिहाद को अपने सिर ऊपर ले लिया, इसका मतलब वो जिहाद कर रहे होंगे। यदि उनकी निष्ठा यदि हमदर्द की और हिमालय की निष्ठा 100% इस्लाम में है और उसके लिए मदरसे और मस्जिद बनाते हैं तो उनको तो खुश होना चाहिए, लेकिन सनातनियों को तो समझना चाहिए ना कि किससे सनातन का गौरव बढ़ रहा है और किससे इस्लाम का गौरव बढ़ रहा है। अब इसको लेकर के भी किसी को पेट में दर्द होता हो तो होने दो, जो शरबत जिहाद है सो है ही। এ নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন প্রতিপক্ষ শরবত নির্মাণকারী সংস্থা। রামদেবের মন্তব্য সাম্প্রদায়িক বিদ্বেষের নামান্তর বলে আদালতে অভিযোগ করেন নির্দিষ্ট সংস্থার আইনজীবী মুকুল রোহিতকি। দুপক্ষের সওয়াল জবাব শুনে দিল্লি হাইকোর্টের বিচারক অমিত বানসাল সোশ্যাল মিডিয়ার সমস্ত পোস্ট প্রত্যাহারের নির্দেশ দেন। তড়িঘড়ি সেই মতো পোস্ট তুলেও নেন রামদেব। কলকাতা টিভি। থ্যাকারে পরিবারের পর এবার কি পাওয়ার পরিবার? পাওয়ার মানে ক্ষমতা পাওয়ার জন্যই কি এক হওয়া, নাকি সত্যি পরিবারের বন্ধন? এই সব নিয়েই আবারও জল্পনা মহারাষ্ট্রের রাজনীতিতে। দুই তুতো ভাই উদ্ধব ও রাজ থ্যাকারের ঘনিষ্ঠতা বৃদ্ধির গুঞ্জনের মধ্যে এবার জল্পনা পাওয়ার পরিবারের কাকা ভাইপোকে কেন্দ্র করে। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালন বৈঠকে শরদ ও অজিত পাওয়ারের মধ্যে ঘণ্টা দুয়েক কথা হয়।
রাজনীতিতে কাছাকাছি আসার জল্পনায় জল ঢেলে দিয়েছেন অবশ্য এই বৈঠককে নিয়ে শরদ পাওয়ার শিবিরের দুই নেতা নেত্রী। বালা সাহেব পরিবারের দুই সদস্য উদ্ধব ও রাজ ঠাকরের দূরত্ব কমার জল্পনা নিয়ে তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি। যদিও সেই জল্পনায় জল ঢেলেছিলেন উদ্ধব শিবিরের গুরুত্বপূর্ণ নেতা সঞ্জয় রাউত। সেই জল্পনার মধ্যেই এবার নয়া গুঞ্জন পাওয়ার পরিবারের কাকা ভাইপোকে কেন্দ্র করে। সম্প্রতি বসন্ত দাদা সুগার ইনস্টিটিউটের পরিচালন বৈঠকে মুখোমুখি হয়েছিলেন শরদ পাওয়ার ও অজিত পাওয়ার। কার্যত ঘন্টা দুয়েক একান্তে কথা হওয়ার পরেই দুই বিপরীত মেরুর নেতাকে নিয়ে শুরু হয় গুঞ্জন। সে কথা দাবানলের মতো ছড়িয়েও পড়ে রাজনীতির ময়দানে। যদিও সেই গুঞ্জনে জল ঢেলেছেন শরদ শিবিরের দুই সাংসদ সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল প্যাটেল। अजीत दादा की कल मुलाकात हुई है पवार साहब से। काम के लिए हमेशा होती है। मैम आप चाहती हैं कि दोनों फैक्शन एक हो जाए एनसीपी का महाराष्ट्र की भलाई के लिए? देखो महाराष्ट्र में मैं देवेंद्र जी से बहुत दिन से विनती कर रही हूँ कि महाराष्ट्र में क्राइम बढ़ा है, महाराष्ट्र में पानी की समस्या बहुत बढ़ गई है। वो आपकी चैनल सारे दिखा रहे हैं, तो मैंने उनको रिक्वेस्ट की है, विनती की है कि ऑल पार्टी एक अर्जेंटली मीटिंग बुलाए और महाराष्ट्र के क्राइम और पानी की समस्या में सब में साथ मिलकर काम करने की ज़रूरत है। महाराष्ट्र इज इन अ क्राइसिस। अजीत पवार साहब और बड़े पवार साहब शरद पवार जी की मुलाकात रैयत शिक्षण संस्था एक बहुत बड़ी महाराष्ट्र की एक सामाजिक संस्था है, उसमें दोनों ट्रस्टी हैं। पवार साहब चेयरमैन हैं। वसंत दादा शुगर इंस्टीट्यूट पूरे महाराष्ट्र की शुगर इंस्टीट्यूट की वो एक एपेक्स बॉडी है, उसमें पवार साहब अध्यक्ष है, अजीत पवार साहब उसके सदस्य हैं, बहुत सारे और लोग भी हैं। तो इस निमित्त मिलना जुलना कोई संस्था के और उसके कामकाज के लेकर कोई उसमें पॉलिटिकल राजकीय अर्थ नहीं निकालना चाहिए। বিগত মহারাষ্ট্র নির্বাচনের আগেও কাকা ভাইপোর কাছাকাছি যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল মারাঠি রাজনীতিতে। এবারও তার সারবত্তা নেই বলে জানিয়ে দিয়েছে শরদ শিবির। কলকাতা টিভি। জলি LLB2 আদালত ও বিচার ব্যবস্থা নিয়ে এই সিনেমায় একটা ডায়ালগ ছিল। সেটা হলো, এই দেশে এখনো মানুষ গোলমাল হলে বলে আই উইল সি ইউ ইন কোর্ট। অর্থাৎ বিচারের জন্য কোর্ট আছে এবং কোর্টের ওপর মানুষের ভরসাও আছে, কিন্তু সেই বিচার আটকে পড়ছে নিয়মের বেড়াজালে। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় দেশের বেশিরভাগ ফৌজদারি মামলার নিষ্পত্তি হচ্ছে না, ফলে মামলাগুলি বিচারাধীন অবস্থায় পড়ে থাকছে। একটি মামলার প্রেক্ষিতে এমন মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মামলাগুলির সঙ্গে সংযুক্ত অভিযুক্তরা বা অভিযোগকারী কেউই সঠিক সময় বিচার পাচ্ছে না। আদালতের মন্তব্য, আইনের বেড়াজালে থেকে নয়, বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নিম্ন আদালতের বিচারকরা প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। 2016 সালে বীরভূমে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সিআইডির অভিযোগের ভিত্তিতে থানার ওসিকে হেফাজতে নেওয়া হয়। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রবীর কুমার দত্ত। নিম্ন আদালতে বিচার চলাকালীন সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পেশাল সরকারি আইনজীবী নিযুক্ত করা হয়। অভিযুক্ত ওসি প্রবীর কুমার দত্তর আইনজীবীর অভিযোগ, নবনিযুক্ত সরকারি আইনজীবী 3 জন সাক্ষীকে জোর করে প্রবীর দত্তের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণে বাধ্য করায়। এই কারণে সাক্ষীরা ওই দিন এজলাস ছেড়ে বেরিয়ে যায়। নিম্ন আদালতের বিচারকের কাছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাতে কর্ণপাত করেননি। উপরন্তু তিনি সাক্ষ্য গ্রহণের 3 জন ব্যক্তির সাক্ষ্য স্থগিত করে দেন। অভিযুক্ত ওসি প্রবীর কুমার দত্তর আইনজীবীর আদালতের কাছে আবেদন, ওই 3 সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ করা হোক এবং তাদের যেন সরকারি আইনজীবীর মত অনুযায়ী সাক্ষ্য গ্রহণে বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষভাবে নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। যদিও সরকারি আইনজীবী দেবাশিস রায় যাবতীয় অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। কলকাতা হাইকোর্ট চাইলে ওই 3 ব্যক্তির পুনরায় সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে বলে আদালতকে জানান তিনি। সমস্ত নথি দেখে আদালতের মন্তব্য, আদালতের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেক আইনজীবী ও বিচারকের বিশেষ ভূমিকা রয়েছে। শুধু মক্কেলের স্বার্থ দেখাই নয়, আইনজীবীদের আদালতের বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার ভূমিকাও রয়েছে। শুধু আইনের বেড়াজালে থেকে নয়, বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নিম্ন আদালতের বিচারকরা প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বিচারক যদি মনে করেন বিচারের স্বচ্ছতার জন্য সাক্ষ্য গ্রহণ হয়ে যাওয়া কোনো ব্যক্তিকে পুনরায় তিনি নিজে সাক্ষ্য গ্রহণ করবেন, তাহলে সেই অধিকার বিচারকের আছে। আইনজীবী ও বিচারকরা যদি নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করেন, তাহলে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। অযথা সময় প্রার্থনা করে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার ফলে বহু ফৌজদারি মামলার
ছেড়ে চলে যাওয়া 3 সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে হবে নিম্ন আদালতকে। সাক্ষ্য গ্রহণের সময় সরকারি আইনজীবীর পাশাপাশি অভিযুক্তের আইনজীবীও তাকে প্রশ্ন করতে পারবেন। কলকাতা টিভি। পলিটিক্স এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।